পশ্চিমবঙ্গে বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই। ১৬৫ আসনে এগিয়ে বিজেপি, ১১৭টিতে তৃণমূল। ভবানীপুরে মমতার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শুভেন্দু। তামিলনাড়ুতে এগিয়ে বিজয় থালাপতির টিভিকে। দেশে এলো যুক্তরাষ্ট্রে খুন বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ। বিমানবন্দরের শোকাবহ পরিবেশ, নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি জামালপুর। বগুড়া লালমনিরহাট ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালু করতে চায় সরকার। ৪ মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট ডিসি সম্মেলনে জানালেন মন্ত্রী। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ। ফের বৃষ্টিতে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি। ডুবেছে আরও ধান। বন্ধ কাটা মারাই সুনামগঞ্জে পরিস্থিতির উন্নতি। ৪০,০০০ টন সরকারি খাদ্যশস্য নিয়ে নদীতে ভাসছে অর্ধশতাধিক ছোট জাহাজ। যথাসময়ে খালাস না করায় একে অপরকে দুষছে শিপিং এজেন্ট, ঠিকাদার, কর্মকর্তারা। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল বিজেপির মধ্যে। এখনো পর্যন্ত প্রাপ্ত সবশেষ বেসরকারি হিসাবে ২৯৩টি আসনের মধ্যে ২৮৮ আসনের আংশিক ফলাফলে ১৬৫ আসনে এগিয়ে বিজেপি। বিপরীতে তৃণমূল এগিয়ে আছে ১১৭টি আসনে। এছাড়াও সিপিএম ২টি ও অন্যান্যরা এগিয়ে আছেন ৬ আসনে। তবে এখনো পর্যন্ত কোনো আসনে সুবিধা করতে পারেনি কংগ্রেস। এদিকে এবারে নির্বাচনের হাই ভোল্টেজ আসন ভবানীপুরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে অনেকটাই পেছনে ফেলেছেন মমতা। বেলা ১২টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলে মমতা পেয়েছেন ৯,৯৫৯ ভোট। বিপরীতে শুভেন্দু অধিকারী পেয়েছেন ৮,৪৬১ ভোট। তবে নন্দীগ্রামে নিজের আধিপত্য ধরে রেখেছেন শুভেন্দু। তৃতীয় রাউন্ড শেষে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী পবিত্র করের সাথে তার ভোটের ব্যবধান অন্তত ৭,০০০। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় বদলে যাচ্ছে সমীকরণ। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সম্পূর্ণ গণনা কার্যক্রম পর্যালোচনা করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, এখন পর্যন্ত কত রাউন্ড ফলাফল গণনা শেষ হয়েছে এবং ভোটের ফলাফলের যে প্রবণতা দেখা যাচ্ছে পরবর্তী কয়েক ঘন্টায় তা বজায় থাকবে কিনা, নাকি পাল্টা একদম পুরো চিত্রটাই পাল্টে যাবে? কি মনে করছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আমাদের কাছে যে তথ্য আছে সেটি নির্বাচন কমিশনের বেসরকারি যেটি সূত্র সেটি হচ্ছে যে গোটা রাজ্যে বিজেপি ১৫৫ আসনে এগিয়ে রয়েছে এবং তৃণমূল এগিয়ে রয়েছে ১২০ আসনে এবং কংগ্রেস ২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বামফ্রন্ট এবং আইএসএফ তারা মিলে ২টি আসনে এগিয়ে রয়েছে। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। যদিও এটা বেসরকারি সংস্থার মতে নির্বাচন কমিশনের যে তথ্য সেই তথ্য অনেকটাই কম। এবং ভবানীপুর আসনটি আপনি যেটি বললেন যে ভবানীপুর আসন সবচেয়ে আলোচিত আসন, এই আসনে কিন্তু এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত ৯০০-র বেশি ভোটে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল যে প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং রাজ্য জুড়ে যেটা বলছিলাম সেটা কিন্তু বেশিরভাগ আসনেই কিন্তু মমতা বিজেপির এগিয়ে থাকার একটা ইঙ্গিত মিলেছে এবং কঠোর নিরাপত্তায় গণনা চলছে এবং প্রত্যেকটি নিরাপদ মানে যে গণনা কেন্দ্রগুলো আছে প্রায় ৭৭টি গণনা কেন্দ্র আছে, সেখানে কিন্তু কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং বেশ কিছু জায়গা আমরা দেখেছি যে বিজেপির একটা সেলিব্রেশন শুরু হয়েছে। বিজেপি যেই সব জায়গায় এগিয়ে আছে এবং সেই খবর সামনে আসার পরে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু উল্লাসে মেতে উঠেছেন, আবির খেলা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। যদিকা
কলকাতার বিধানসভা নির্বাচনের খবর জানাতে যুক্ত ছিলেন দীপক দেবনাথ। বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরুর ৪ ঘন্টা পর তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে তামিল সিনেমার সুপারস্টার বিজয় থালাপতির দল টিভিকে। রাজ্যের ২৩৪টি আসনের মধ্যে ১০০টির বেশি আসনে এগিয়ে টিভিকে। তার ক্ষমতাসীন ডিএমকে ৪০টির বেশি এবং বিজেপির সঙ্গে জোট করা এডিএমকে এগিয়ে ৭০টির বেশি আসনে। সরকার গঠনে তামিলনাড়ুতে দরকার ১১৮টি আসন। অন্যদিকে কেরালার ১৪০ আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৮০টির বেশি এবং বাম সমর্থিত এলডিএফ ৪০টির বেশি আসনে এগিয়ে। এদিকে আসামের ১২৬টি আসনের মধ্যে প্রায় ১০০ আসনে এগিয়ে বিজেপি এবং ২০টির বেশি আসনে এগিয়ে আছে কংগ্রেস। আর কেন্দ্রশাসিত রাজ্য পুদুচেরির ৩০ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনআরসি ২০টি আসনে এগিয়ে আছে। এছাড়া টিভিকে ৪টি এবং কংগ্রেস এগিয়ে আছে ৩টি আসনে। স্বাধীনতার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গ শাসন করেছে ৩টি ভিন্ন রাজনৈতিক দল। ১৯৪৭ সাল থেকে কংগ্রেস ও যুক্তফ্রন্টের ৩০ বছর। এরপর সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বামফ্রন্টের রেকর্ড ৩৪ বছর। আর সবশেষ ২০১১ থেকে ১৫ বছর ধরে তৃণমূলের মা মাটি মানুষের রাজনীতি দেখছেন পশ্চিমবাংলার মানুষ। এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল এই ইতিহাসের পাতায় যোগ করতে চলেছে আরও একটি নতুন অধ্যায়। পশ্চিমবঙ্গের রাজনীতির গতি প্রকৃতির ছোট এক খতিয়ান থাকছে সতীর্থ কর্মকারের প্রতিবেদনে। কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল পশ্চিমবঙ্গের বর্ণময় রাজনৈতিক ইতিহাসের ৩ তুরুপের তাস। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলার রাজনীতিতে পালাক্রমে সর্বেসর্বা হয়ে ওঠে এই ৩ রাজনৈতিক দল। স্বাধীনতার পর প্রথম ৬৪ বছরে শুরুতে কংগ্রেস এবং তারপর বামফ্রন্টের জয় জয়কার দেখা গেলেও গেল ১৫ বছর পশ্চিমবঙ্গের ক্ষমতার ভরকেন্দ্রে তৃণমূল কংগ্রেস। ১৯৪৭ সাল থেকে ক্ষমতার পালাবদলে মোট ৮ জন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন প্রফুল্ল চন্দ্র সেন। এছাড়াও রেকর্ড ২৩ বছর ১৩৭ দিন এই দায়িত্ব সামলেছেন সিপিআইএম-এর জ্যোতি বসু। আর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৪৭ থেকে ১৯৭৭কে বলা হয় কংগ্রেসের জমানা। স্বাধীনতার পর প্রথম কয়েক দশক পশ্চিমবঙ্গ ছিল জাতীয় কংগ্রেসের শক্ত ঘাঁটি। বিধানচন্দ্র রায়ের হাত ধরে আধুনিক পশ্চিমবঙ্গের শিল্প ও পরিকাঠামোর ভিত্তি স্থাপিত হয়। ১৯৬৭ সালে চতুর্থ সাধারণ নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা হারালে বিরোধীরা মিলে জোট সরকার গঠন করে। এটি ছিল পশ্চিমবঙ্গের প্রথম অকংগ্রেস সরকার, যা যুক্তফ্রন্ট নামেও পরিচিত। প্রফুল্লচন্দ্র সেন এবং অজয় মুখোপাধ্যায় এই সময় পশ্চিমবঙ্গের নেতৃত্বে ছিলেন। তবে ৬০-এর দশকের শেষ ভাগে খাদ্য আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতার ফলে কংগ্রেসের আধিপত্য কমতে শুরু করে। ১৯৭৭ সালে জ্যোতি বসুর নেতৃত্বে ক্ষমতায় আসে বামফ্রন্ট এবং তারা ক্ষমতায় ছিল প্রায় ৩৪ বছর, যা বিশ্বের সংসদীয় ইতিহাসে অন্যতম দীর্ঘতম শাসনকাল। পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং অপারেশন বর্গার মাধ্যমে ভূমি সংস্কার ছিল বাম আমলের সবথেকে বড় সাফল্য। ২০০০-এর দশকের শেষ দিকে সিঙ্গুর ও নন্দীগ্রামে শিল্পায়নের জন্য জমি অধিগ্রহণ নিয়ে বিরোধ শুরু হয়। এর ফলে বাম শাসনের জনভিত্তি টালমাটাল হয়ে পড়ে। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে দীর্ঘ বাম শাসনের অবসান ঘটে। লাইমলাইটে আসে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় মূলত তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন কংগ্রেস থেকে। ৯০-এর দশকের মাঝামাঝি পশ্চিমবঙ্গের তৎকালীন শাসক দল সিপিআইএম-এর বিরুদ্ধে কংগ্রেসের নরম মনোভাবের বিপক্ষে ছিলেন মমতা। এর জেরে ১৯৯৮-এর ১ জানুয়ারি কংগ্রেস ত্যাগ করে নিজের নতুন দল তৃণমূল কংগ্রেস গঠন করেন তিনি। তৃণমূল গঠনের পর রাজ্যে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে তিনি বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএতে যোগ দেন। ১৯৯৯ সালে বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী হন মমতা। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি স্থায়ীভাবে বিজেপির সঙ্গ ত্যাগ করেন এবং কংগ্রেসের সাথে জোটবদ্ধ হয়ে ২০১১ সালে ঐতিহাসিক জয় হাসিল করেন।
আমি মমতা ব্যানার্জি। 2011 সালের 20 মে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসনের অবসান ঘটে এবং তৃণমূল কংগ্রেসের যাত্রা শুরু হয়। মা মাটি মানুষ স্লোগান এবং প্রান্তিক মানুষের জন্য তৈরি বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে রাজনীতি শুরু করে মমতার দল। 3 বছরের শাসনামলে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী এবং স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পগুলো গ্রামীণ ও পিছিয়ে পড়া মানুষের কাছে তৃণমূলের ভিত শক্ত করেছে। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে মমতার জনপ্রিয়তা এই শাসনের অন্যতম প্রধান শক্তি। সিপি চেঞ্জ হয়ে গেছে। তবে সারদা, রোজ ভ্যালির মতো চিট ফান্ড মামলা, সাম্প্রতিককালে নিয়োগ দুর্নীতি বা সন্দেশখালির মতো ঘটনা মমতা প্রশাসনের ভাবমূর্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিরোধী দল হিসেবে বিজেপির উত্থান এই জমানায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মেরুকরণও তৈরি করেছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামির আহমেদ লিমনের মরদেহ সব আইনি প্রক্রিয়া শেষে দেশে আনা হয়েছে। সকাল 8:47 ঢাকায় এসে পৌঁছায় তাকে বহন করা ফ্লাইটটি। পরে বিমানবন্দরে মৃতদেহ হস্তান্তর কেন্দ্র থেকে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, হত্যার সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, কোনো বিষয়ে গাফলতি হচ্ছে না। দাফনের জন্য জামিল লিমনের মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি জামালপুরে। বিস্তারিত জাবেদ আবদুল্লাহর প্রতিবেদনে। শাহজালাল বিমানবন্দরে স্বজনদের অপেক্ষা আসেন জামিল লিমনের বাবা মা, ভাই, নানি ও মামা। বৃষ্টির অঝোর ধারায় চোখের পানি মিলেমিশে একাকার। রুমমেটের নৃশংসতার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ আসলো ফ্লোরিডার টাম্পা বে থেকে। 30 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে সোমবার সকাল 8:47 দেশের মাটিতে আসে। নামের পাশে ডক্টরেট ডিগ্রি নিয়ে মেধাবী জামিলের আশাটা হলো নিথর দেহে সবাইকে কাঁদিয়ে। বিমানবন্দরের 8 নং গেটে লাশ গ্রহণে সব আইনি জটিলতা শেষে সকাল 10টায় পরিবারের নিকট লিমনের মরদেহটি হস্তান্তর করা হয়। বাবার কাঁধে সন্তানের মরদেহের কফিন আকাশের চেয়েও ভারী হয়ে ওঠে এ সময়। ওই পরিস্থিতিতে এখন নেই, আমার কথা বলার মতো শক্তি নাই, কথা বলতে কষ্ট হচ্ছে। দোয়া করবেন আমার ছেলের জন্য, দোয়া করবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। নৃশংস এ হত্যার বিচার নিশ্চিতের দাবি করেন শোকে কাতর স্বজনরা। যোগাযোগ ছিল, কিন্তু ওরকম ভাবে ও সিরিয়াস ভাবে কখনো বলেনি। ও যেটাই জানানো হয়েছে ও মানসিক ভারসাম্যহীন, যেটা আমরা পরে আপনাদের মাধ্যমে জানতে পারছি। আর হচ্ছে যে যদি এরকম কিছু জানানো হতো তাহলে তো সেপারেশন করা হতো আগে থেকে। এদিকে লাশ হস্তান্তর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, হত্যার সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। দুই দেশ বিচার নিশ্চিতে উদ্যোগী বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা যুক্তরাষ্ট্রের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং অবশ্যই আমরা আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। 16 এপ্রিল নিখোঁজের পর বাংলাদেশি দুই শিক্ষার্থীর মধ্যে 24 এপ্রিল তল্লাশি চালিয়ে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। গত 1 মে এক জেলে খুঁজে পায় আরেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ। হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসাম এখন ফ্লোরিডার কারাগারে আছে। পুলিশ বলছে এ হত্যাকাণ্ড কোনো আকস্মিক ঘটনা নয়। 1 সপ্তাহ আগে পরিকল্পনা করে ঠান্ডা মাথায় হত্যা করা হয় লিমন ও বৃষ্টিকে। এ ঘটনাকে চরম শয়তানি বলে আখ্যা দিয়েছে ফ্লোরিডার পুলিশ। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা হ্যালো ডিএমপি সহ 9টি অ্যাপ সফটওয়্যার চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে ডিএমপি কমিশনার জানান, জনবান্ধব ও শান্তিপূর্ণ রাজধানী গড়ে তুলতে 11,000-এর বেশি সিসি ক্যামেরা স্থাপন করা হবে পুরো শহর জুড়ে। তদারকি করা হবে সব অপরাধ। পুলিশ সদস্যরা জানান, এতে বাহিনীর সদস্যদের মনোবল দৃঢ় হবে। নগরবাসীরা বলেন, নগর জনকল্যাণকর ও মানবিক হয়ে উঠলে পুলিশের ওপর আস্থা বাড়বে। জাবেদ আবদুল্লাহর প্রতিবেদন। ঢাকা এক জনবহুল ও ঘনবসতিপূর্ণ শহরের নাম। প্রতি বর্গ কিলোমিটারে 30,000-এরও বেশি নাগরিক বসবাস করে এ নগরে।
অপরাধ, খুন, সামাজিক অস্থিরতায় মাঝে মধ্যে অশান্ত হয়ে ওঠে নগর। কোনো সময় যানজট, অনিয়ম, আইন ভাঙার মিছিলে গতি হারায় বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা সমতলে ভূমি। নগরবাসী বলছেন এ করুণ দশা একদিনে হয়নি, তাই নগরের উপর থেকে ভার কমানোর তাগিদ তাদের। গুলিস্তান হোক বা যাত্রাবাড়ি যে কোনো এলাকায় যখন সাধারণত হঠাৎ করে একটা ক্রাইম হয়, সেই তুলনায় কিন্তু পুলিশ হঠাৎ করে আসে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলটা আরেকটু বাড়ানো উচিত আগে থেকে। যদিও আইন ভঙ্গের প্রবণতা এবং সেই তুলনায় জনবল কম হওয়া ইদানিং পুলিশের পক্ষে পুরনো পদ্ধতিতে আইন প্রয়োগ কঠিন হয়ে পড়ে। চ্যালেঞ্জ মোকাবেলা, আইন শৃঙ্খলার উন্নতি, নিরাপত্তা প্রদান, সামাজিক সহাবস্থানকে সন্তোষজনক অবস্থায় আনতে প্রথাগত পদ্ধতির পরিবর্তে এবার কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছে পুলিশ। পর্যায়ক্রমে এই অ্যাপসগুলো যখন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে, আমি আশা করছি আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর কার্যক্রমে গতিশীলতা আসবে এবং নগরবাসীও তার সেবার ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে। অনেক জায়গায় আমাদের কিন্তু এটা নিয়ে অলরেডি আমরা মাঠ পর্যায়ে যে এই অ্যাপের যে কার্যকারিতা, এটার কিন্তু সফলতা পাওয়া শুরু করেছি। এ ধারাবাহিকতায় সিটি কর্পোরেশন ও ডিএমপির যৌথ উদ্যোগে ঢাকার 25টি মোড়ে উন্নত মানের ট্রাফিক সিগন্যাল, ক্যামেরা স্থাপন করে ট্রাফিক ব্যবস্থাপনা মনিটর করা হচ্ছে। একইভাবে আবাসিক হোটেলগুলো থেকে অতিথির তালিকা সংগ্রহ, অপরাধীর যাতায়াত, জাতীয় নিরাপত্তা বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ, হুমকি চিহ্নিত ও পর্যবেক্ষণ সহজতর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অ্যাপ, সফটওয়্যার চালু করেছে পুলিশ। ডিএমপির কমিশনার জানান, পুলিশকে একটি আধুনিক বাহিনীতে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, হ্যালো ডিএমপি সহ 9টি অ্যাপ এবং সফটওয়্যার চালু হয়েছে। এসবের মাধ্যমে নাগরিকদের সেবা প্রাপ্তি সহজ হবে বলে আশা করেন তিনি। ডিএমপির যেসব ক্রসিংয়ে সিগন্যাল বাতি লাগানো হয়েছে, প্রায় 23টা ক্রসিং অলরেডি লাগানো হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন 7টি ক্রসিংয়ে লাগিয়ে দিয়েছে, আরও 6টি ক্রসিংয়ে লাগানো হয়েছে। উন্নত মানের PTZ সিসি ক্যামেরা ইনস্টল করে মোহাম্মদপুরে অচিরেই আরও 700 সিসি ক্যামেরা বসানো হবে ক্রাইম প্রতিরোধের জন্য। অচিরেই হয়তো অনুমোদন হবে 11,000 সিসি ক্যামেরা স্থাপন করে ঢাকা মহানগরকে পুরা মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। অপরাধ দমনে সামনের দিনে পুলিশ আরও কঠোর হবে বলে জানান ডিএমপি কমিশনার। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। বগুড়া, লালমনিরহাট, ঠাকুরগাঁওয়ে অব্যবহৃত বিমানবন্দর দ্রুত চালু করতে চায় সরকার। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে মতবিনিময় শেষে কথা জানান বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। এ সময় মন্ত্রী আফরোজা খানম বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতেও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে 8 বিভাগীয় কমিশনার ও 64 জেলার প্রশাসকদের সাথে মতবিনিময় করেন বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরে গণমাধ্যমকে তারা বলেন, পর্যটন খাতকে প্রসারিত করতে দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রশাসকদের পরামর্শ নেওয়া হয়েছে। জানান, পর্যটনের উন্নয়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অনুসরণ করার কথা ভাবছে সরকার। এছাড়া 4 মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে বলেও জানান বিমান প্রতিমন্ত্রী। মতবিনিময় সভা শেষে সংস্কৃতি মন্ত্রী বলেন, জেলাগুলোর বিভিন্ন নিদর্শন, পুরাকীর্তি গ্রন্থাগারগুলোর অর্থায়ন ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। চার 5টা ডিস্ট্রিক্টের কথা এসেছে যে আমরা এখানে পর্যটনটা যদি সুন্দর মতো করে গড়ে তোলা হয় তাহলে অনেক দর্শনার্থী আসবে এবং দেশকেও মানুষ জানবে, চিনবে। বগুড়ার তো থাকবে, এয়ারপোর্ট হবে, প্লাস আমরা ফ্লাইং একাডেমিও করতে চাচ্ছি ওইখানে, যাতে আমরা পাইলট বানাতে পারি। আমাদের অনেক পাইলটের প্রয়োজন। আমাদের কক্সবাজার, আমাদের কুয়াকাটা এবং বড় বড় স্থাপনাগুলি যেগুলো আছে পর্যটনের, কিভাবে আমরা কাজ করতে পারি সম্মিলিতভাবে, এটা অল অ্যাবাউট আপনার আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আর কি। আমাদের নির্দেশনা অনুযায়ী তারা যেভাবে কাজ করবেন সেই নির্দেশনাগুলি তাদেরকে দিয়েছি। আবারও বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েছেন হাওড়া অঞ্চলের কৃষকেরা। এতে বন্ধ হয়ে গেছে ধান কাটা, মাড়াই কার্যক্রম। নদ নদীর পানি বাড়ায় ফের শঙ্কিত হাওড়া অঞ্চলের মানুষ। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল, কিশোরগঞ্জ থেকে মশিউর কায়েস এবং সুনামগঞ্জ থেকে লিপসান আহমেদ। প্রথমে চলে যাচ্ছি নেত্রকোনায় রাসেলের কাছে। রাসেল, আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং মাঠে কি পরিমাণ ধান রয়েছে?
জ্যোতিকা, আপনি যেমনটি বললেন, নেত্রকোনায় কিন্তু এখন পর্যন্ত প্রায় অধিকাংশ জমিতেই কিন্তু ধান রয়ে গেছে। বিশেষ করে গেল কয়েকদিনের আগাম বন্যা এবং বৃষ্টির ফলে কিন্তু নেত্রকোনার যে 6টি হাওর অধ্যুষিত এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে পাকা ধান পানির নিচে রয়েছে। সেই ধানগুলোতে কাটার জন্য কিন্তু এখন কৃষক যারা রয়েছেন তারা কিন্তু একদম আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আজকে সকাল থেকে দেখেছি, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনার বাগড়ার হাওরে। এই হাওরে কিন্তু যে জমিগুলো ডুবে গেছে, যে জমিগুলো এখন পর্যন্ত সংগ্রহ করা যাবে, সেই জমিগুলোতে কিন্তু কৃষকরা ধান কাটছেন। বিশেষ করে এই অঞ্চলগুলোতে এখন শ্রমিকের তীব্র সংকট রয়েছে। এই শ্রমিক সংকটের ফলে কিন্তু তারা ধান কাটতে পারছেন না। যেখানে আগে 500 থেকে 1000 টাকার মধ্যে কাঠাপ্রতি ধান কাটা যেত, এখন পর্যন্ত কিন্তু সেই জমি কিন্তু প্রায় 3000 টাকা দিয়েও কিন্তু শ্রমিক সংকট রয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি কিছুটা অবনতি বা উন্নতি সবকিছুই কিন্তু এখন নির্ভর করছে প্রকৃতির উপর। কারণ গত রাতেও কিন্তু ভারী বর্ষণ হয়েছে, যার ফলে হাওরের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পানি কিন্তু প্রবেশ করেছে। তবে আসার কথা হচ্ছে যে নদ নদী যেগুলো রয়েছে সেই নদ নদীগুলোতে কিন্তু পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে কৃষক যারা রয়েছেন তারা বলছেন যে যদি বৃষ্টি না কমে তাহলে কিন্তু কৃষকের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু কোনো অংশেই কাটানো যাবে না। বিশেষ করে হাওরের যে জমিগুলো, সেই জমিগুলোতে জলবদ্ধতার ফলে কিন্তু গত বেশ কয়েকদিন ধরে কৃষকদের নাকাল পেতে হচ্ছিল ধান কাটতে গিয়ে। এবারও কিন্তু সেই একই পরিস্থিতি দেখছি। অনেকেই দেখেছি যে আসলে হাঁটু সমান সমান পানি থেকে ধান কাটছে। তবে কেউ কেউ যে বেশি জমি যেগুলো ডুবে গেছে সেই জমিগুলোর কিন্তু আশা ছেড়ে দিয়েছেন। তারা বলছেন যে টাকা দিয়ে আসলে ধান কাটা লাগবে সেই টাকা শ্রমিকের পেছনেই ব্যয় করতে হবে। এর আগে যে চাষাবাদে যে খরচ হয়েছে সেই খরচ কিন্তু তুলে আনা অনেকটাই কঠিন হয়ে যাবে। তো এখন পর্যন্ত কৃষি অধিদপ্তর বলছে তারা এখন পর্যন্ত 70% ধান হাওরে কাটা হয়েছে। বাকি যে ধানগুলো রয়েছে আবহাওয়া পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে দ্রুতই সেই ধানগুলো কাটা যাবে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে হাওরের পরিস্থিতি। এ নিয়ে আরো জানবো কিশোরগঞ্জের মশিউর কায়েসের কাছ থেকে। কায়েস, কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে সেখানে, সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? জ্যোতিকা, ফসলের ক্ষতি কিন্তু ব্যাপক এবং টানা কয়েকদিন ধরেই আমরা এই ক্ষয়ক্ষতির বিষয়গুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে যে তথ্যগুলো পাচ্ছিলাম এবং আমরাও মাঠ থেকে যে কৃষকদের আসলে হাহাকারগুলো দেখছি, যে এখানে কিশোরগঞ্জে বিশেষ করে হাওর অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে 36,000-এরও বেশি কৃষকের কিন্তু আসলে ক্ষয়ক্ষতিতে রয়েছে। 10,000 হেক্টরেরও বেশি জমি কিন্তু এখনও পানির নিচে এবং হাওর অঞ্চলগুলোতে এখন পর্যন্ত 61 ভাগ জমি কর্তন করা হয়েছে। এর মধ্যে বাকি যে জমিগুলো রয়েছে অর্থাৎ 40 ভাগ, সেগুলোর বেশিরভাগই কিন্তু এখনো পানির নিচে। আর সবচাইতে ক্ষতির যে সম্মুখীন তারা হচ্ছে এখন সেটি হচ্ছে যে যেই পরিমাণ ধান আসলে তারা কর্তন করেছিল সেগুলো কিন্তু আসলে খলায় তারা শুকাতে পারছে না। কেননা এই যে প্রকৃতির বৈরিতা, সেটাতে কিন্তু আসলে আজকেও কিন্তু সকাল থেকে, গত রাত থেকেই টানা বৃষ্টি ছিল এবং সকাল 10টা পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে টানা বৃষ্টি ছিল এবং সে কারণে কিন্তু আসলে মাঠের এখনো পর্যন্ত ভেজা, খলাগুলো ভেজা, যার ফলে ধানের চারা কিন্তু গজিয়ে গেছে। আর হাঁটু পানিতে নেমে, গলা পানিতে নেমে বাকি যে সম্বলটুকু সেগুলো কিন্তু আসলে কৃষকরা কিছুটা তোলার চেষ্টা করছে, কিন্তু সেগুলো আসলে খুব বেশি তাদের যে লাভের কারণ হয়ে দাঁড়াবে সেটা কিন্তু না। এগুলো বাজারে আসলে তাদের এই ধানগুলোর দাম খুবই কম এবং কৃষকদের সঙ্গে কথা বলছিলাম, তারা যে বিষয়গুলো বলছিল যে শুধুমাত্র এগুলো আসলে গবাদি পশুকে খাওয়ানোর জন্যই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগবে এবং সেই জন্যই কিন্তু তারা শেষ চেষ্টা এবং শেষ যে তাদের সম্বলগুলো সেগুলো তোলার চেষ্টা করছে এবং নিজ চোখে আসলে তাদের সারা বছরের ফসলগুলো দেখার চেষ্টা করছে, নিজ হাতে তোলার চেষ্টা করছে এবং শ্রমিকের যে তীব্র যে সংকট, এই সংকটে আসলে তারা কিন্তু কুলে উঠতে পারছে না এবং যেহেতু পানি বৃদ্ধি, সেক্ষেত্রে হারভেস্টার মেশিন কিন্তু মাঠে নামার প্রশ্নই ওঠে না এবং সেগুলো কিন্তু হাত গুটিয়ে বসে আছে, যার ফলে কৃষক নিজে থেকে নিজের পরিজন নিয়ে মাঠে এখন নেমে আছেন যে তাদের শেষ সম্বলের যতটুকুই আসলে সম্ভব এবং এখানে আসলে তারা 5 ভাগের 1 ভাগ ফসলও কিন্তু তারা আসলে তুলতে পারছে না, যার ফলে তাদের যে ক্ষয়ক্ষতি ব্যাপক হারে বাড়ছে এবং দিন যতই যাচ্ছে তাদের ক্ষতির পরিমাণও কিন্তু বাড়ছে। তো এই ছিল জ্যোতিকা আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। এবার চলে যাব লিপসনের কাছে। লিপসন, আমরা নেত্রকোনা এবং কিশোরগঞ্জের খবর শুনছিলাম। সুনামগঞ্জে বৃষ্টিতে বন্যার সংখ্যা দেখা দিয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? যেদিকে আমরা যদি বলি যে গত টানা কিন্তু বৃষ্টিপাত এই অঞ্চলের যে কৃষকরা রয়েছে তারা কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন। বিশেষ করে এই সময়টাতে কিন্তু আসলে সেই উৎসব কিন্তু
অনেকটাই নেই। বিশেষ করে যদি বলি, আমরা দেখছি গত 2 দিন ধরেই কিন্তু আসলে সুনামগঞ্জে রৌদ্রের দেখা মিলেছে, যার ফলে কিছুটা স্বস্তি মিলেছে এই অঞ্চলের কৃষকদের মধ্যে। যার ফলে কিন্তু আমরা দেখেছি যে তাদের যে ধানগুলো আসলে তারা তুলেছিলেন, সেই ধানগুলো শুকাতে মাড়াই করতে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে যদি বলি, আমরা যেহেতু একটি হাওর এলাকায়, এখানে প্রায় 137টি হাওরে কিন্তু এই বছর কৃষকরা ভুরু ধানের চাষাবাদ করেছিলেন। তবে অধিকাংশ হাওরে কিন্তু ধান এখনো রয়ে গেছে, যার ফলে কিন্তু আসলে কৃষকরা যেহেতু রৌদ্রের দেখা মিলেছে, যার ফলে কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু আসলে তারা হাওরে ব্যস্ত সময় পার করছেন ধান কাটায়। তবে এই বছর কিন্তু আমরা দেখেছি যেহেতু বৃষ্টিতে কিন্তু অধিকাংশ হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়, কিন্তু যে হারভেস্টারের যে মেশিন রয়েছে সেগুলো আসলে এই হাওরগুলোতে আসলে নামানো যাচ্ছে না, যার ফলে কিন্তু আসলে শ্রমিক সংকটও একটি প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এখানকার কৃষকরা কিন্তু যেটি বলছেন যে শ্রমিকগুলো পাওয়া যাচ্ছে তারাও কিন্তু আসলে 1400 থেকে 1500 টাকার চাচ্ছে, যার ফলে কিন্তু ধানের দামই কিন্তু আসলে মূলত যদি বলি 1440 টাকা, যার ফলে কিন্তু আসলে কৃষকরা আসলে তাদেরকে দিয়ে তারাই বা কিভাবে লাভবান হবেন সেই দুশ্চিন্তার কারণে কিন্তু আসলে তারা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু আসলে হাওরে ধান কাটছেন। তবে আমরা জেলা প্রশাসন যেটি বলছে, আগামীকাল কিন্তু আসলে এই সুনামগঞ্জে কিন্তু আসলে ত্রাণ ও দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু আসলে এই হাওর এলাকা পরিদর্শনে আসছেন, যার ফলে ক্ষতিগ্রস্ত যে কৃষকরা রয়েছেন তাদেরকেও কিন্তু আসলে সহায়তা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি এই এলাকায় দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতিমূলক সভাও কিন্তু আগামীকাল করা হবে। তবে যদি বলি, যেহেতু রৌদ্রের দেখা মিলল, কিন্তু এই অঞ্চলে যে নদীগুলো রয়েছে সেই নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কারণ ভারতের যে মেঘালয় সেখানে কিন্তু আসলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যার ফলে আমরা যদি বলি গত 24 ঘন্টায় কিন্তু এই অঞ্চলে 12 সেন্টিমিটার যে নদী রয়েছে সেই নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু আসলে যে হাওরের যে ফসল রক্ষা বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো অনেকটা ঝুঁকির মধ্যে পড়েছে, যার ফলে কৃষকরা যেটি বলছেন, যদি পাহাড়ি জল নামে তাহলে তাদের যে অবশিষ্ট ধান সেটি কিন্তু আসলে তারা গড়ে তুলতে পারবে না। তবে সব মিলিয়ে বলা যায়, এই অঞ্চলের রৌদ্রের দেখা মিলে একদিকে যেমন কৃষকদের মধ্যে স্বস্তি মিলে ফিরেছে, ঠিক তেমনি কিন্তু এখনো কিন্তু আসলে বন্যার সম্ভাবনা। জ্যোতিকা, আবারও বৃষ্টি শুরু হয়, বিপাকে পড়েছেন হাওড়া অঞ্চলের কৃষকেরা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। উজানের পানি প্রবাহের কারণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাওরের কৃষকদের মতো আতঙ্কে দিন পার করছেন চলনবিল অঞ্চলের কৃষকরা। আত্রাই সহ বিভিন্ন নদীর পানি বিলে প্রবেশ রোধে মাটির বাঁধ দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছেন তারা। এদিকে মাঠে হাজার হাজার হেক্টর জমির ধান পেকে থাকলেও শ্রমিক সংকটে তা ঘরে তুলতে পারছেন না কৃষকরা। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে মাহবুব হোসেনের প্রতিবেদন। সোনালী ফসলে ছেয়ে আছে উত্তরের খাদ্য ভাণ্ডার হিসেবে খ্যাত বিস্তীর্ণ চলন বিল। পাকা ধানের শীষে দুলছে প্রতিটি কৃষকের স্বপ্ন। বছরের একটি ফসল ঘরে তুলতে কোথাও তড়িঘড়ি করে কাটা হচ্ছে ধান, কোথাও আবার পড়ে রয়েছে সোনালী ফসল। তবে দিন দিন উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে চলনবিল অঞ্চলের কৃষকদের মাঝে। বিরূপ প্রকৃতি আর তীব্র শ্রমিক সংকটে পাকা ধান জমিতে পড়ে থাকলেও গোলায় তুলতে পারছে না তারা। এর মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে চলনবিল অঞ্চলের বিভিন্ন নদীর পানি বৃদ্ধি। হাজার হাজার বিঘা জমির ধান কৃষকের মনে করেন এই সারা বছরে একটাই ফসল মনে করেন আমাদের হয়, আমাদের কৃষকের চরম ক্ষতি হবে মনে করেন। আমরা খুব আতঙ্কিত, কারণ হাজার হাজার হেক্টর জমি আছে এখানে, এই জমিগুলো খুবই বিপদগ্রস্তের মধ্যে আছে। 10% জমির ধান কাটা হচ্ছে, আর বাকি ধান এইভাবে আছে। পানির যে অবস্থা, এই বাদ যদি সবাই লাগিয়ে না দেওয়া হতো তো সমস্ত ধান তলিয়ে যেত। এমপি মহোদয়ের সহযোগিতা, তারপর টিওনো স্যার, তারপরে কৃষি অফিসার এনারা আসছিলেন, এসে দেখে গেছেন এবং এনারা সার্বিক সহযোগিতার জন্য ওনারা বলছেন যে আমরা ভেঁকু পাঠাচ্ছি, আপনারা দাঁড়ায় থেকে এই কাজগুলো করে নেবেন। ইতোমধ্যে বিল অঞ্চলের হাঁসপুকুরিয়া এলাকায় অকেজো সুইচ গেট দিয়ে বিলে পানি প্রবেশের সময় বালির বস্তা দিয়ে তা প্রতিরোধ করে কৃষকরা। বৃষ্টি আর উজানের ঢলে পানি প্রবাহ বৃদ্ধি পেলে 7 থেকে 8 গ্রামের ফসলের মাঠ তলিয়ে যেতে পারে আশঙ্কা কৃষকদের। 3টা সুইচ গেট আছে, একটা নিঙ্গুন, হাঁসপুকুরিয়া, ভাদ্রিপাড়া, এই 3টা রেগুলেটরের মাধ্যমে এই 1000 হেক্টর জমিতে পানি আসে। ডালি, কোদাল, কেউ গাবলা, কেউ বালতি সব কিছু নিয়ে এসে কোনো রকমে আমরা পানিটা রোধ করি। এই বাঁধ যদি ঠিক থাকে তাহলে আমরা হাজার হাজার হেক্টর জমির ধান কৃষক ঘরে উঠাতে পারবে। স্থানীয়দের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে সহযোগিতা। সে সাথে দ্রুত জমির ধান কাটতে পরামর্শের পাশাপাশি সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন প্রশাসন।
আমরা উপজেলা প্রশাসন একই সাথে কৃষি অধিদপ্তর আমরা সবসময় ফিল্ডে আছি। আমরা সচেষ্ট এবং স্থানীয় যারা জনসাধারণ আছে তারাও খুব সচেতন। আমাদের পক্ষ থেকে যা করা সম্ভব স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে সেটুকু আমরা করব। যেখানেই যাচ্ছি আমরা ফুল টিম নিয়ে সেখানে কিন্তু আমরা মানুষকে উদ্বুদ্ধ করতেছি যে মানুষ 80-90% ধান পাকা হইলে সাথে সাথে যেন কেটে নেয়। চলনবিল অঞ্চলে এবছর 36,610 হেক্টর জমিতে চাষ হয়েছে বোরো ধানের, আর এখন পর্যন্ত বিলে ধান কাটা হয়েছে 35%। বিরূপ আবহাওয়া কৃষকরা ধান ঘরে তুলতে ব্যর্থ হলে হুমকির মুখে পড়বে এ অঞ্চলের খাদ্য নিরাপত্তা। মাহবুব হোসেন, এখন নাটোর। যথাসময়ে খালাস করতে না পারায় প্রায় 40,000 টন সরকারি খাদ্যশস্য নিয়ে নদীতে ভাসছে অর্ধশতাধিক লাইটার্স জাহাজ। এ নিয়ে শিপিং এজেন্ট, পরিবহন ঠিকাদার ও সরকারি কর্মকর্তারা একে অপরকে দায়ী করছেন। এই অবস্থায় ডেলিভারি কম হওয়ায় সাইলোতে খাদ্যপণ্য রাখার জায়গাও ফুরিয়ে এসেছে। রনি গোমেজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা সরকারি চাল, গমসহ খাদ্যশস্যের সিংহভাগই বহির্নোঙরে বড় জাহাজ থেকে খালাস হয় ছোট লাইটারের জাহাজে। নানা সংকটে খালাস না হওয়ায় প্রায় 40,000 টন গম নিয়ে নদীতে ভাসছে অর্ধশতাধিক লাইটারের জাহাজ। কারণ হিসেবে কেউ বলছেন বস্তার সংকট, কেউ বলছেন জনবল নেই। আবার কারো দাবি পরিবহন ভাড়া সমন্বয় না হওয়ায় ডেলিভারি বন্ধ রেখেছে ঠিকাদাররা। আমদানি করা এসব খাদ্য দ্রুত খালাস, সংরক্ষণ ও বিতরণে দেশের 4টি সাইলোর ধারণ ক্ষমতা প্রায় 2,80,000 টন। এর মধ্যে চট্টগ্রামের পতেঙ্গার সাইলোটি সবচেয়ে বড়। যদিও জনবল, বস্তা, পরিবহন সংকট ও যন্ত্রপাতি অকেজ থাকা সহ নানা সমস্যায় সাইলোটি সক্ষমতা অনুযায়ী কাজ করতে পারছে না। আমদানি করা সরকারি খাদ্যশস্যের 60%ই চট্টগ্রাম সাইলোর মাধ্যমে খালাস ও বিতরণের কথা থাকলেও হচ্ছে গড়ে 40 থেকে 50%। বর্তমানে নারায়ণগঞ্জ, মোংলা ও খুলনার 3টি সাইলোতে ধারণ ক্ষমতার বেশি গম পাঠানো হয়েছে, অথচ পরিবহন সংকটে ডেলিভারি হচ্ছে ধীরে। স্থানীয় এজেন্টের অভিযোগ, ডিজেলের মূল্য বৃদ্ধির পরেও পরিবহন ভাড়া বাড়ায়নি সরকার। তাই পরিবহন ঠিকাদাররা দূরবর্তী খাদ্য গুদামে পণ্য না নেয়ায় এই সংকট। ভাড়া এটা বাড়ানোর জন্য জোর দাবি জানাচ্ছে। এখন ভাড়া না বাড়ানো পর্যন্ত তারা পণ্য পরিবহন করতে চাইতেছে না। বিশেষ করে দূরে যেগুলো যাবে এগুলোতে যেহেতু তেলের খরচ বেশি, এগুলো যাচ্ছে না। ঠিকাদারদের দাবি, যানবাহন সংকট নয়, বস্তা ও জনবলের অভাবই এই সংকটের মূল কারণ। চট্টগ্রামের সাইলোতে মেশিন অপারেটর সহ বিভিন্ন পদ শূন্য থাকায় 3 শিফটের পরিবর্তে কাজ চলে 2 শিফটে। তাছাড়া নেই পর্যাপ্ত বস্তাও। বস্তার সমস্যা, ওখানে অ্যাভেলেবেল বস্তা নাই। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে ওনাদের ইন্টারনাল আপনার অপারেটিং সমস্যা আছে, ওখানে মেশিনম্যান নাই, পর্যাপ্ত জনবল নাই। হ্যাঁ, তো সেগুলি তো আমাদের উপর চাপালে হবে না। প্রতিদিন 2,000 টাকা গাড়ি ডেমারেজ দেওয়া লাগে, অথচ তেলের দাম বৃদ্ধির পরও আমাদের প্রতিদিন গাড়ি এখানে অ্যাক্সেস হইতেছে। যতক্ষণ তাদেরকে বলতেছি তাদের 3টা সিট, A, B, C, A গ্যাং, B গ্যাং, C গ্যাং, 3টা গ্যাং আছে, কিন্তু কোনো রকমের সাইকেল সুপার 3টা গ্যাং চালাতে পারতেছেন না। জনবল ও পরিবহন সংকটের বিষয়টি স্বীকার করলেও চট্টগ্রাম সাইলোতে বর্তমানে বস্তার সংকট নেই বলে দাবি করে কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানান সাইলো সুপার। গত 5-7 বছর ধরে জনবল সংকটটা তীব্র আকার ধারণ করেছে। এখন এখানে পরিবহন সংকটটা বলতে আসলে মাঝখানে তেলের কিছু সমস্যা ছিল, সে কারণে এই সংকটটা দেখা দিয়েছে। এখন সবকিছু মোটামুটি স্বাভাবিক আছে এবং সুন্দরভাবে কাজ চলতেছে। 4টি সাইলোতে বর্তমানে গম মজুদ আছে 2,30,000 টন। এই অবস্থায় দ্রুত ডেলিভারি ও বিতরণ না বাড়লে পাইপলাইনে থাকা 1 লাখ টন গম ও চাল খালাসে সংকট আরও বাড়বে, শঙ্কা সংশ্লিষ্টদের। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। জমাকৃত আমানত থেকে টাকা কর্তন বাতিল, আমানত ফেরত ও ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার দাবিতে আজও চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছেন একীভূত 5টি ইসলামী ব্যাংকের আমানতকারীরা। সকাল 10টায় মিছিল নিয়ে নগরীর আগ্রাবাদ এলাকায় এক্সিম ব্যাংকের সামনে জড়ো হন তারা। পরে ব্যাংকের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন তারা। স্টাফদের বের করে দিয়ে ব্যাংকের তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে যান বিক্ষুব্ধ আমানতকারীরা। এ সময় ব্যাংক স্টাফদের সাথে আমানতকারীদের বাক বিতণ্ডা হয়। পরে সেখানেও
তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেন তারা। আমানতের টাকা না পেয়ে দুর্ভোগ ও সীমাহীন কষ্টে বাধ্য হয়ে এমন পদক্ষেপ নিয়েছে বলে জানান আমানতকারীরা। আমি অ্যাপ্লিকেশন দিয়েছি কিন্তু আমি কোনো টাকা পাচ্ছি না। আমার মা আমার চোখের সামনে মৃত্যুর শয্যায়। টাকার মধ্যে হেয়ার কাট দিচ্ছে, মনে করেন এখন 1000 টাকা দিলে মাসে প্রফিট 500 টাকা দিচ্ছে। আমাদের এই 5টা ব্যাংক স্বাভাবিক লেনদেন করতে হবে। আমাদেরকে শুধু হেয়ার কাটটা বাতিল করে লেনদেন স্বাভাবিক করেন। ধীরে জীবনের সঞ্চয় লুটপাট করবে অন্যরা, আমরা কেন এটা ভুক্তভোগী হব? আমরা যাতে চেক দিয়ে টাকা তুলতে পারি, আমাদের কষ্টার্জিত টাকা আমরা আজকে 1.5 বছর যাবত পথে পথে ঘুরতেছি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। সোমবার ভোর 5:15টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, যমুনাগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের উপরে একটি পিকআপ ভ্যানকে অতিক্রমের সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত ও 2 জন আহত হয়। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। আসন্ন কোরবানি উপলক্ষে বগুড়ায় প্রায় 50,000 খামারে 7.5 লাখ গবাদি পশু প্রস্তুত করছেন খামারিরা। এরই মধ্যে খামার থেকে শুরু হয়েছে বিক্রি। অনলাইনের মাধ্যমে সর্বোচ্চ 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরু। খামারের পাশাপাশি হাট বাজারেও বেড়েছে কোরবানির পশু সরবরাহ। মাঝারি আকারের গরু বিক্রি হচ্ছে 80,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। কোরবানি উপলক্ষে পশুর স্বাস্থ্য ও পুষ্টিগত মান ঠিক রাখতে খামারে খামারে গিয়ে পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। হাটগুলোতেও গঠন করা হয়েছে ভেটেরিনারি মেডিকেল টিম। খামারিরা বলছেন, বাইরের গরু না ঢুকলে ন্যায্য মূল্য পাবেন বলে আশা করছেন তারা। প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, জেলার চাহিদা মিটিয়ে প্রায় 3 লাখ পশু উদ্ধৃত রয়েছে। এইবার আমরা আশা করছি যে বাহির থেকে যদি গরু না আসে তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা খামারই এবার লাভবান হবে। আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এবার গরুর যে বাজার হবে ইনশাল্লাহ আমরা ভালো দাম পাবো। কোরবানিকে ঘিরে বগুড়া জেলায় এবং বিশেষ করে বগুড়া সদর বগুড়া জেলায় একেবারে প্রাকৃতিক উপায়ে নিরাপদ প্রক্রিয়ায় রাসায়নিক স্টেরয়েড মুক্ত কাঁচা ঘাসের মাধ্যমে এবং দানাদার খাবারের মাধ্যমে এবং প্রাণী সম্পদের নিবিড় তদারকির কারিগরি সহায়তায় সুস্থভাবে নিরাপদভাবে বগুড়া জেলায় গরু প্রস্তুত করা হয়েছে। আমরা আশা করতেছি যে খামারিরা তাদের এই ন্যায্য মূল্যটি পাবে এবং কুরবানি পর্যন্ত প্রতিটা স্টেপে প্রাণী সম্পদ অধিদপ্তর ভেটেরিনারি মেডিকেল টিম সার্বিকভাবে সহযোগিতা করবে ইনশাল্লাহ এবং বর্তমানে আমরা এই কার্যক্রমকে অব্যাহত রেখেছি। হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম নামে মার্কিন নৌ অভিযানের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো পরিকল্পনা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এতে 8 এপ্রিল থেকে কার্যকর ভঙ্গুর যুদ্ধবিরতির ভেস্তে যাওয়ার ঝুঁকি প্রকট হচ্ছে। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইরানের বন্দরগুলোর উপর মার্কিন অবরোধে এমনিতেই ভঙ্গুর অবস্থায় ওয়াশিংটন তেহরানের যুদ্ধবিরতি। স্থায়ী সমঝোতার পথে যতগুলো বাধা, তার মধ্যে এই অবরোধকে অন্যতম বড় কারণ হিসেবে দেখছে ইরান। সম্প্রতি ওয়াশিংটনের দেয়া 9 দফা প্রস্তাবের পাল্টা জবাবে 14 দফা শান্তি প্রস্তাবে বিষয়টি জোরালোভাবে উল্লেখ করেছে তেহরান। এমনকি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং এটিকে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত শক্তির উৎস হিসেবে ব্যবহার করা থেকে কিছুতেই পিছু হটানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এসবের তোয়াক্কা না করে অবরোধ অব্যাহত রাখার পাশাপাশি আজ থেকে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অভিযান শুরুর ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযানের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। হরমুজে আটকা পড়া জাহাজগুলোর নিরাপদ চলাচলের সহায়তার জন্য এই অভিযান পরিচালনার কথা জানিয়েছেন তিনি। এমনকি কার্যক্রমে বাধার চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারও দিয়েছেন প্রেসিডেন্ট। এছাড়া ইরানকে ইঙ্গিত করে দেয়া এক ট্রুথ পোস্টে বার্তা দেন, সব কার্ড তার হাতেই। যুদ্ধ শুরুর আগ থেকেই তেহরানকে উল্লেখ করে বারবার এই কথা বলে আসছেন ট্রাম্প। এই অবস্থায় হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো পরিকল্পনা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
এছাড়া যুক্তরাষ্ট্র 14 দফা প্রস্তাবের জবাব দিয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ওয়াশিংটনের জবাব পর্যালোচনা করছে তেহরান। এখন অবরোধের মধ্যে হরমুজ প্রণালীতে নতুন অভিযানের ঘোষণায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ওয়াশিংটন সমঝোতার জন্য 2 মাসের সময় চাইলেও 30 দিনের মধ্যে যাবতীয় সমস্যার সমাধানের আলটিমেটামে অনড় রয়েছে তেহরান। ফলে 8 এপ্রিল থেকে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে যাওয়ার ঝুঁকি প্রকট হচ্ছে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কারে অজ্ঞাত বস্তু আঘাত এনেছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূলে এই ঘটনা ঘটে। তবে ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি। এদিকে ইরানের বন্দরগুলোর উপর অবরোধের আওতায় এখন পর্যন্ত 49টি জাহাজ মার্কিন নৌসেনারা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে বলে দাবি সেন্ট্রাল কমান্ডের। তবে মার্কিন অবরোধের পরোয়া না করে তেল রপ্তানি অব্যাহত রেখেছে ইরান। সবশেষ মার্কিন অবরোধ অতিক্রম করে ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছে ডেরিয়া নামের দ্বিতীয় তেলবাহী ইরানি সুপার ট্যাঙ্কার। এর একদিন আগে 22 কোটি মার্কিন ডলার মূল্যের প্রায় 19 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে আরও একটি ইরানি সুপার ট্যাঙ্কার এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছায়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। দীর্ঘ অপেক্ষার পর মাঠে গড়ালো ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল। উদ্বোধনী ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে লড়ছে বসুন্ধরা স্ট্রাইকার্স। একই দিনে মাঠে গড়ানোর কথা রয়েছে আরও বেশ কিছু ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ ঢাকা লেপার্স, সিটি ক্লাবের সামনে শক্তিশালী মোহামেডান। অন্যান্য ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন, রূপগঞ্জ টাইগার্স খেলবে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে, আর অগ্রণী ব্যাংকের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। তবে বৈরী আবহাওয়া এবং ভেজা আউটফিল্ডের কারণে সব ম্যাচে বিলম্ব হচ্ছে। এবারের ডিপিএল মোট 6টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বিকেএসপি 3 ও 4 নং মাঠ ছাড়াও খেলা হবে পিকেএসপি, বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়াম, ক্রিকেটার্স একাডেমি ও ইউল্যাব মাঠে। এই ছিল এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।